যেই রাফিনিয়াকে ব্রাজিল স্কোয়াডে রাখা হয় না, সেই রাফিনিয়াই এবার করলেন হ্যাট্রিক। তাতে হলো বার্সেলোনার 4-4, হ্যান্সি ফ্লিকের অল আউট। 4 ম্যাচ শেষেই পূর্ণ 12 পয়েন্ট নিয়ে বার্সেলোনা লা লিগার সবার ওপরের তালিকায় আসলে রয়েছে। ভায়োদলিদকে 7-0 গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রাফিনিয়া করেছেন হ্যাট্রিক, লেভানডফস্কি গোল করেছেন, শুরুর একাদশে নেমে দানি অলমো গোল করেছেন এবং ওভারঅল কুন্দে এবং তোরেসের গোল। 7-0 হিউজ মার্জিন। আনন্দ 7-0 মার্জিনটা কালকে বার্সেলোনার খেলা যারা দেখেছেন তারা সবাই বলেছেন যে এই বার্সেলোনার খেলা তারা অনেক দিন দেখেননি। এই বার্সেলোনা সর্বশেষ 7-0 গোলে এরকম বিশাল ব্যবধানে জিতেছিল সেই 2014 সালে ওসাসুনার বিপক্ষে। 7 সংখ্যাটা নিয়ে অনেকের অনেক স্মৃতি, সুখ স্মৃতি, আবার দুঃসহ স্মৃতি আছে। সেই 7-এর একটা সুখ স্মৃতি অন্তত বার্সেলোনা তাদের নিজেদের করে নিতে পারবে। তাদের এই ম্যাচের যে পজিশন ছিল সবকিছু মিলে 23টা শট অন টার্গেট, এরপর ডমিনেট করেছে, কোনো সন্দেহ নেই। এবং রাফিনিয়া যেই হ্যাট্রিকটা করেছেন 20 মিনিটে প্রথম গোল করে, 64 মিনিটে গোল করেছেন, 72 মিনিটে গোল করেছেন, গোল করিয়েছেনও। লেভানডফস্কি গোল করেছেন, দানি ওলমো টানা পরপর 2 ম্যাচে তিনি গোল করলেন। লামিন ইয়ামাল গোল পাননি, কিন্তু তিনি গোল করিয়েছেন। অল আউট অ্যাটাক পারফরমেন্স, ফ্লিক বল যেটা বলা হচ্ছিল, সেই ফ্লিক বলটা দিয়েই বার্সেলোনা 4টা ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা ইন্টারন্যাশনাল ব্রেকে গেল লা লিগার টপে থেকে। কেউ কি ভেবেছিল যে এই বার্সেলোনাকে আমরা দেখব? দেখেন, এই জায়গাতেই মানে সবকিছু যখন একসাথে কাজ করে তখন সেটার রেজাল্ট মনে হয় হান্সি ফ্লিক যে পাবেন সেই জিনিসটি আসলে হচ্ছে। নতুন কোচ আসলেন, সেইখানে হচ্ছে বার্সেলোনা লাস্ট সিজনের একটা খুব বাজে এন্ডিং হলো। এরপর কে কে আসলে জ্বলে উঠছেন না দেখেন, মানে সবাই কিন্তু আলটিমেটলি জ্বলে উঠছে। লেভানডফস্কি তিনি 4 ম্যাচে 4টা গোল করলেন, যেই লেভানডফস্কিকে লাস্ট সিজনের লাস্টে এসে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। লামিন ইয়ামাল এই ম্যাচেও তার অ্যাসিস্ট রয়েছে। সব কিছু মিলিয়ে এই সিজনের 4টা ম্যাচেই তার অ্যাসিস্ট, এবং লাস্ট সিজনেরও 4টা ম্যাচ তিনি অ্যাসিস্ট করেছেন, মানে 8টা ম্যাচ তিনি অ্যাসিস্ট করলেন। রাফিনিয়া ফর্মে রয়েছেন। বার্সেলোনার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে যে বার্সেলোনার অ্যাটাকিং থার্ডটা যদি আমরা চিন্তা করি, লেভানডফস্কি, রাফিনিয়া, লামিন ইয়ামাল, তিনজনেই অন দ্য ফ্লোর। রাফিনিয়াকে নিয়ে একটু বলতে চাই, আপনি তো বলে শুরুই করলেন যে যেই ব্রাজিল দলের রাফিনিয়ার জায়গা হয় না, এবং বার্সেলোনা যখন এই যে ট্রান্সফার নিয়ে বারবার যে কথাবার্তাগুলো বলা হয় যে তাদের ফান্ড খালি করতে হবে, ফান্ড খালি করার জন্য কি দরকার? প্লেয়ার বেচতে হবে। প্লেয়ার বেচার তালিকায় সবার প্রথমে নামটা কিন্তু ঘুরে ফিরে রাফিনিয়ার নামটাই আসে শেষ পর্যন্ত। সেই রাফিনিয়ার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের কথা হতে পারে যে তিনি সেটেল করতে হয়তো দেরি করেছেন, পারফরমেন্সের কনসিস্টেন্সি ছিল না, কিন্তু এই রাফিনিয়া বার্সেলোনার জন্য যা যা করেছেন এবং তাকে কিন্তু ওই ডেডিকেশন লেভেলটা দেখতে পাওয়া যায়। লামিন ইয়ামাল তার জায়গাটা নিয়ে নিয়েছেন। রাইট উইংয়ে রাফিনিয়ার জায়গা ছিল, যখন সেখানে খালি হলো জায়গাটা গত সিজনে, তখন রাফিনিয়া ভেবেছিলেন সেই জায়গাটা তিনি পাবেন, লামিন ইয়ামাল চলে আসলেন। তারপরও তিনি সেখানে অ্যাডজাস্ট করেছেন, লেফট উইংয়ে খেলছেন, লাগলে তিনি পেছনেও খেলছেন, ওই স্ট্রাইকারের পেছনেও তিনি ওই জায়গায় খেলার চেষ্টা করেছেন। রাফিনিয়াকে যতভাবে সম্ভব তিনি, যতটুকু বার্সেলোনাকে দেওয়া সম্ভব, বার্সেলোনা ভালোর জন্য দেওয়া সম্ভব, রাফিনিয়া সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন। এখন বার্সেলোনা ট্রান্সফার সিজন নিয়ে আমরা আলাদা করে বাড়তি কথা নাই বা বলি, কারণ ওটা বার্সেলোনা যাচ্ছে তাই গিয়েছে। এখন বার্সেলোনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তাদের মার্ক বের্নাল কিন্তু ইনজুরিতে পুরো সিজনের জন্য বাইরে চলে গেছেন। ইন্টারন্যাশনাল ব্রেকে কিন্তু আরও ইনজুরির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ফ্লিকের জন্য তো ডেফিনেটলি এটা খুবই খুবই দরকার যে তাদের টিমটা যেন ইনজুরি ফ্রি থাকে, কারণ সামনে আরও বড় কনজেশন রয়েছে। তবে বার্সেলোনার যে স্কোয়াডের তাদের ফ্যান্টাস্টিক যে ফ্রন্ট লাইন নিয়ে আমরা কথা বলছি, লেভানডফস্কির 4টা গোল, 4 ম্যাচে অ্যাসিস্ট রয়েছে। রাফিনিয়া তো কালকে হ্যাট্রিক পেলেনি, দানি ওলমো পরপর 2 ম্যাচে গোল করেছেন, আর লামিন ইয়ামালের নামের পাশে 5টা অ্যাসিস্ট। দেখেন, দানি ওলমো গত ম্যাচেই ফার্স্ট স্টার্ট করলেন শুরুর একাদশে। এর আগের ম্যাচটা আমরা দেখছিলাম বদলি হিসেবে তিনি নেমেছিলেন ওই যে রেজিস্ট্রেশন হওয়ার পরপরই ওই ম্যাচটায়। সেই জিনিসটা হচ্ছে কি হয়ে গেছে বার্সেলোনার সামনের দিক থেকে জ্বলে উঠছে। ইনফ্যাক্ট গতকালকের ম্যাচেও যদি আপনি খেয়াল করেন, বার্সেলোনার ডিফেন্ডিং লাইনও কিন্তু সুপার ছিল। ইনফ্যাক্ট ফার্স্ট যে গোলটা সেটা হচ্ছে কুব্রাসির একটা বল, সেখান থেকে আসলে রাফিনিয়া তিনি গোল করেছিলেন। এখন পর্যন্ত হ্যান্সি ফ্লিকের সবকিছু তার মন মতোই হচ্ছে। হান্সি ফ্লিক তিনি বলছেন যে তিনি পুরোপুরি সন্তুষ্ট তার দলের খেলা নিয়ে। আই থিঙ্ক বার্সেলোনার সবাই সন্তুষ্ট এই রকম খেলার, এরকম ডমিনেটিং ডিসপ্লে দিয়ে। কারণ ভায়াদলিদের সঙ্গে কিন্তু রিয়াল মাদ্রিদেরও খেলা হয়েছিল। রিয়াল মাদ্রিদ যখন ভায়াদলিদের সঙ্গে সেই 88 এবং 90 মিনিটের পরে গোল যোগ করার সময় গোল করে 3-0 জিতলো, তখন মনে হচ্ছিল ভায়াদলিদ মধ্যে কত কঠিন একটা টিমের সঙ্গে হয়তো রিয়াল মাদ্রিদের খেলা পড়েছে। কিন্তু বার্সেলোনা কালকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে। বার্সেলোনা আই থিঙ্ক ডিজার্ভেডলি এখন লা লিগার টপে বসে আছে।
এটা নিয়ে হয়তো কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে বার্সেলোনার ম্যাচে যেমন হয়েছে গোল বন্যা, অন্যদিকে টপ 4 এর আরও এক যে কম্পিটিটর রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, তারা কোনো রকমে আসলে জিতে গেছে। আলভারেজ এই ম্যাচে শুরু থেকে স্টার্ট করেছিলেন, যদিও আলভারেজ গোল করতে পারেননি। অ্যাটলেটিকো মাদ্রিদ তারা 1-0 গোলে জিতেছে অ্যাথলেটিক বিলবাওয়ের এগেইনস্টে। একেবারে শেষ দিকে যে গোলটা হয়েছে, মানে সিমিওনের হাফ ছেড়ে বাঁচা 3টা পয়েন্ট, রীতিমতো হাফ ছেড়ে বাঁচার মতোই ঘটনা। ম্যাচটা বলতে পারেন যে লা লিগার হিসেবে এন্টারটেইনিং ছিল। দুই দলই তারা যেমন চান্স ক্রিয়েট করেছে, সমস্যা হচ্ছে তারা সেই চান্স ক্রিয়েশনটাকে সম্পূর্ণ করার ব্যাপারে মোটেও ক্লিনিক্যাল ছিল না। বল পজিশনে অ্যাথলেটিক বিলবাও এগিয়ে থাকারই কথা। অ্যাথলেটিকো মাদ্রিদ 47% এক্সজিতে অ্যাথলেটিকো মাদ্রিদ এগিয়ে ছিল, তাদের ওই ধরনের শর্ট কনভার্সনও ছিল। শেষ পর্যন্ত দেখা গেল যে 88 মিনিটের সময় আনহেল কোরেয়া নামলেন। আনহেল কোরেয়া আর্জেন্টাইন ফরওয়ার্ড, তিনি শেষ পর্যন্ত আসলে ওই লাস্টের দিকেই তাদের অ্যাটাকে আক্রমণটা ধার বাড়ানোর জন্য হয়তো নামেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ওই দিয়েগো সিমিওনের মানটা বাঁচালেন। কিন্তু দিয়েগো সিমিওনের কাছ থেকে যে তাকে এত ভালো একটা ট্রান্সফার বাজেট দেওয়া হলো, তিনি ভালো প্লেয়ার আনলেন, এটা কি এক্সপেক্ট করা যায় না যে অন্তত তার টিম আরও ভালো করবে? এক্স্যাক্টলি। আপনি যদি যেই হিসেবটাও যদি করেন যে গতকালকের ম্যাচেও কিন্তু আমরা দেখলাম যে কিছুটা ফরমেশনে চেঞ্জ হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের, তারা যেই ধরনের ফুটবলটা খেলে সেখান থেকে কিছুটা চেঞ্জ হয়েছে। এই ম্যাচেও আসলে অ্যাথলেটিকোকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেইটা আসলে এক্সপেকটেশন। আপনি যেটা বলছিলেন যে ট্রান্সফার মার্কেটের মানে হট ট্রান্সফারের মধ্যে বেশ কিছু জিনিসই আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরে এনেছে, তারপরও আসলে কোনো কিছু হচ্ছে না। সবচেয়ে এই ট্রান্সফার সিজনের সবচেয়ে বড় সাইনিং সেটা হুলিয়ান আলভারেজ, সবচেয়ে বেশি দামি, এবং তিনি এখনো গোলের খাতা খুলতে পারেননি। এবং আলভারেজকে মাঝে মাঝে আসলে মনে হচ্ছিল যে বেচারা কোনো কিছুর আসলে তাল খুঁজে পাচ্ছেন না। আসলে ম্যানচেস্টার সিটির মতো এনভায়রনমেন্ট তো সব জায়গায় পাওয়া যাবে না, নতুন করে তো মানাতে হবে ডেফিনেটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.